আমি ঠিক আছি। তাহলে তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? ও এমনিতেই রাতে ঘুমাতে পারি নাই ঠিকঠাক, কাজিনরা একসাথে ঘুমিয়েছি তো তাই। স্বস্তি পেল যেন ফাহিম, প্রশান্তি শ্বাস ফেলে বলে। আচ্ছা, খেতে এসো। নূর মাথা দুলিয়ে চলল ফাহিমের পিছু পিছু। আজ ওরা আরাবিদের ওর বাবার বাড়ি থেকে নিতে এসেছে। আজ আরাবিকে নিয়ে ওরা ফিরে যাবে সাখাওয়াত ভিলায়। এদিকে খাবার টেবিলে এসে দেখে সকলেই বসে পড়েছে। নূরও চুপচাপ বসে পড়ল জায়ানের পাশে। এক পাশে আরাবি আর জায়ানের আরেক পাশে নূর। নূর জায়ানের পাশে এসে বসতে জায়ান খুব গম্ভীর স্বরে বলে উঠল, তোর ফোন কোথায় নূর? নূর তাকায় জায়ানের দিকে, উল্টো প্রশ্ন করল, কেন ভাইয়া? আহাদ আমাকে ফোন করেছিল, জানালো তোর ফোনে নাকি কল যাচ্ছে না। আজকে এখানে তো আসতে পারলো না ছোট ছেলেটা, তাই তোকে নিয়ে সন্ধ্যার পর ঘুরতে বেরোবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সন্ধ্যার পরে এখান থেকে যাব। আহাদ এখানে এসেই তোকে নিয়ে যাবে। এটা শুনে আরাবি বলল, তিনি আমাদের বাড়িতে আসবেন না? না, আমি বলেছিলাম এখানে ঘন্টা দেড়েক বসার জন্য, তার নাকি হাতে সময়ই নেই। এমনিতেই কাজের অনেক প্রেশার, তাই নূরকে নিয়ে ডিরেক্ট ঘুরতে চলে যাবে। আচ্ছা, তবে সময় পেলে আসতে বলবেন। এদিকে ফাহিম চুপচাপ সব শুনলো। সে আসলে বুঝতে পারলো না এই আহাতটা আবার কে, কাকে নিয়ে এত কথা হচ্ছে। কৌতূহল দমাতে না পেরে ফাহিম জিজ্ঞাসা করলো। ফাহিমের প্রশ্নে জায়ান বলল, ও, তোমাকে তো পরিচয় করাতে পারিনি। ছেলেটা রিসেপশনের দিন এসে কোনো রকম খেয়েই চলে গিয়েছিল। বেচারা একা হাতে অফিস সামলায়, তাই অত সময় পায় না হাতে। আহাদ হলো নূরের ফিয়ন্সে। নূরের অনার্স শেষ হলেই ওদের বিয়ে হবে। জায়ানের মুখে এই কথা শুনে ফাহিম চমকে উঠল। অবিশ্বাস্য নজরে তাকালো নূরের দিকে। এদিকে নূর চুপচাপ বসে খাবার খাচ্ছে। ফাহিমের জায়ানের কথাটা যেন হজম হলো না। নূর তো এখনো কত ছোট, ওকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কথা ভাবলো কিভাবে? আর নূর তো কোনোদিন ওকে জানালো না যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। পরক্ষণে নিজের এমন চিন্তা ভাবনায় নিজেই অবাক হলো ফাহিম। আশ্চর্য, সেই সব কথা ভাবছে কেন? নূরের সাথে তো ওর তেমন কোনো সম্পর্ক নেই যে নূর ওর পার্সোনাল লাইফের বিষয়ে ওকে জানাবে। আগে তো কোচিংয়ে শিক্ষক ছাত্র হিসেবে কথা হতো, এখন আরাবিয়া জায়ানের বিয়ে হয় আত্মীয় সূত্রে টুকিটাকি কথা বলেছে। কিন্তু নূরের বিয়ে ঠিক হয়ে আছে এই কথাটা শুনে ওর এত খারাপ লাগছে কেন? কেন জায়ানের মুখের এই কথাগুলো এত জঘন্য লাগলো শুনতে? কেন এই কথাগুলো কিছুতেই সহ্য করতে পারছে না? কই আগে তো কখনো এমন হয়নি। তবে এখন কেন এরকম অনুভূতি হচ্ছে? আরাবির বিদায়ের সময় নূরের সেই কথাগুলো বলার পর থেকে নূরকে নিয়ে ওর মন মস্তিষ্ক ভেবেই চলেছে। মাথা থেকে যেন নূরকে সরাতেই পারছে না। সেদিনের নূরের কথাগুলো বেশ প্রভাবিত করেছিল ওকে, কিন্তু ওই ক্ষণিকের দেখা সাক্ষাৎকারে এরকম ভাবনা চিন্তা আসা, এটা কেন হচ্ছে? এই কেনর উত্তর ফাহিম মেলাতে পারছে না কিছুতেই। খাবার টেবিলে চুপচাপ বসে কোনো রকম খাবারটুকু শেষ করলো ফাহিম। আর একটা কথাও বলল না, শুধু আর চোখে নূরের দিকে তাকিয়েছে কয়েকবার, কিন্তু নূর একবারও তাকায়নি ওর দিকে। দাঁতে দাঁত চিপে সেখান থেকে উঠে চলে গেল ফাহিম। এই অসহ্যকর অনুভূতি ওকে পাগল করে দিচ্ছে। মধ্যাহ্নভোজন শেষ করার পর মায়ের সাথে টুকিটাকি কাজ শেষ করে রুমে আসলো আরাবি। আজ তারা চলে যাবে ভেবেই মনটা খারাপ লাগছে। দুদিন বাবার বাসায় থেকেছে, কিন্তু মন তো যেতে চাইছে না এখান থেকে। মন খারাপ করেই ভেতরে প্রবেশ করলো। এসে ট্রলি ব্যাগটা টেনে বিছানায় উঠিয়ে রাখলো। এরপর আলমারি থেকে ওর প্রয়োজনীয় আর যা যা ছিল তা প্যাকিং করতে লাগলো। এদিকে বারান্দায় ছিল জায়ান, ফোনে ইফতির সাথে কথা বলছিল। বেচারা অফিসের কাজের কারণে আসতে পারেনি। ও আসেনি এই কারণে আলিফাও আসতে পারেনি। আরাবি বলেছিল আসতে, কিন্তু আলিফা বলেছে ইফতি নাকি আসবে না, তাই ওকেও মানা করেছে। অফিসে যেতে বলেছে আজ, তাই আরাবি বেশ একটা জোর করেনি। কক্ষে এসে স্ত্রীর মুখে মন খারাপের আধার দেখে জায়ান বিচলিত হলো। আরাবির কাছে এগিয়ে এলো জায়ান। জায়ান কিছু না ভেবেই আরাবিকে পেছন থেকে জড়িয়ে ধরল। জায়ানের হাত জোড়া ঠান্ডা হয়ে আছে। শাড়ির ফাঁকে হাত জোড়া উদর স্পর্শ করতে আরাবি কেঁপে উঠল। আরাবির হাতে ওর কিছু প্লাজো আর টি শার্ট ছিল, সেগুলো পড়ে গেল। আরাবি জায়ানের হাতের উপর হাত রাখলো, মৃদু আওয়াজে বলে, কি করছেন? আপনার হাতগুলো এত ঠান্ডা কেন? জায়ান আরাবিকে ঘুরিয়ে ফেললো, নিজের মুখোমুখি করলো। আরাবির কোমর দু হাতে জড়িয়ে নিয়ে বলে, বাইরে বৃষ্টি হচ্ছে দেখছো না? একটু বৃষ্টি পানি স্পর্শ করছিলাম। আরাবি বিচলিত হলো, বলল, তাহলে ধরলেন কেন? ইস, শরীরটাও যে ঠান্ডা হয়ে গিয়েছে একদম। জায়ানের গালে কপালে হাত ছুঁয়ে ছুঁয়ে দেখলো আরাবি। জায়ান আরাবিকে টেনে আনলো নিজের আরেকটু কাছে, খুব শক্ত করেই ধরলো। ব্যথা পেল আরাবি, ঠোঁট ফুলিয়ে বলে, উফ, এত জোরে কেউ ধরে, দম আটকে মরে যাবো তো। হ্যাঁ বলেছি তো, এটা বলা এইভাবে ধরবেন? জায়ান মাথা দুলালো। আরাবি উৎসুক চোখে তাকিয়ে আছে, তা দেখে জায়ান বাঁকা হাসলো। আরাবির কানের কাছে মুখ এগিয়ে আনলো। জায়ান গরম নিঃশ্বাস নিজের কাঁধে অনুভব করতে আরাবি ঘাড় কাত করে ফেললো।
ওর কেমন যেন সুরসুরি লাগছে। জায়ান আরাবির কানের লতিতে চুমু খেলো, চোখ বন্ধ করে ফেললো আরাবি। জায়ান ফিসফিস করে বলে, আমার এই শীতল দেহ আর মনটা তোমার ভালোবাসার উষ্ণতায় উষ্ণ করতে এসেছে, বুঝেছো বোকা মেয়ে? আরাবি মাথা নিচু করে নিল। জায়ান সোজা হলো। আরাবিকে লজ্জা পেতে দেখে ঠোঁট কামড়ে হাসলো, বলল, বিয়ের পর থেকে প্রতি রাতে এত এত আদর সোহাগ দিচ্ছি, তাও ম্যাডামের লজ্জা এক বিন্দু পরিমাণও কমেনি। আদরের ডোজটাকে আরো বাড়াতে হবে নাকি? আরাবি যেন লজ্জায় মরে যায়। মানুষটা এত নির্লজ্জ কেন? ইস, কি সব কথা বলে। আরাবি লজ্জায় জায়ানের বুকে মুখ লুকালো। এটা ছাড়া যে উপায় নেই। এখানে নিজের লজ্জা মিশ্রিত মুখটা সে লুকাতে পারে। ও সবচেয়ে নিরাপদ স্থানে যে ওর স্বামীর বুকে লুকিয়ে পড়া। জায়ান আরাবিকে দুহাতে জড়িয়ে ধরল। আরাবির কাণ্ড দেখে হেসে বলল, লজ্জা লুকানোর জন্য লজ্জা দেওয়া ব্যক্তির কাছে এসে লুকালে এভাবে কি লুকাতে পারবে? সেই তো আমার কাছে থেকে বাঁচার জন্য আমার কাছে এসেই নিজেকে সমর্পণ করলে। তুমি আসলেই আমার বোকা কাঠগোলাপ। মৃদু খুটখাট শব্দ কর্ণে এসে প্রবেশ করতেই ঘুম ছুটে যায় আরাবি। তবে চোখ না খুলেই বুঝতে পারে আজ আর শক্তপোক্ত নিরাপদ বুকটাই নেইও। রুকুচকে আসে আরাবির। এমনিতে তো নিজেকে সর্বদাই লোকটার প্রশস্ত বক্ষে আবিষ্কার করে, তাহলে আজ ব্যতিক্রম কেন? আরাবি চোখ বন্ধ করে পাশাত্রে জায়ানকে খোঁজার প্রয়াস চালালো, কিন্তু ব্যর্থ হলো। তাই হতাশ হলো আরাবি। আলস্যতা আঁকড়ে ধরেছে ওকে যেন, তাই তো চোখটাই খুলতে ইচ্ছে করছে না। আবার জায়ান কোথায় গিয়েছে সেটাও জানতে ইচ্ছে হচ্ছে। হঠাৎ করে সে চেনা পরিচিত অতি প্রিয় মানুষটা, পুরুষালী ঈশ্বরটা শুনতে পেল আরাবি। মিসেস শাহওয়াত, আমাকে খুঁজে পাচ্ছেন না বুঝি? জায়ানের কণ্ঠস্বর শুনে আরাবির মুখে হাসি ফুটে উঠল। ও এবার চোখ মেলে তাকালো। তাকাতেই মুখের সামনে নিজের সুদর্শন স্বামীর মুখশ্রীটা দেখতে পেয়ে ঠোঁটের হাসিটা যেন আরো চওড়া হলো। জায়ান যেন পাগল হয়ে উঠল আরাবির এই সদ্য ঘুম ভাঙা মায়াবীর মুখের হাসি দেখে। ঘোর লাগা কণ্ঠে বলল, সকাল সকাল এভাবে হেসে আমাকে মেরে ফেলার পায়তারা করছেন নাকি? প্রেমে পড়ে যাই তো বারবার। আরাবি হাত বাড়িয়ে দু হাতে জায়ানের গলা জড়িয়ে ধরল। ঘুম জড়ানো গলায় বলল, আর সকাল সকাল এরকম হ্যান্ডসাম ড্যাশিং সেজে বসে আছেন তার বেলায় বুঝি আমার কিচ্ছু হয় না? হয়তো হয়তো অনেক কিছু হয়। আরাবির নাকি নাক ঘষল জায়ান। আদুরে কণ্ঠে বলল, তা কি হয় শুনি? আরাবি মুখটা অন্যদিকে ঘুরিয়ে হাসলো। একটা কথা আছে না, মেয়েরা তার অতি প্রিয় মানুষটার কাছে বড্ড আহ্লাদী হয়ে থাকে। আরাবির ক্ষেত্রে যেন কোনো ব্যতিক্রম হলো না। আরাবি ফিসফিস করে বলল, এই যে এভাবে সেজে গুজে আমার সামনে এসেছেন, আপনাকে দেখে আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। আপনার দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে, কেমন যেন একটা পাগল করা অনুভূতি হয়। আরাবির কথা শুনে জায়ান প্রাপ্তির হাসি দিল, বলল, কংগ্রাচুলেশনস মিসেস শাহওয়াত, আপনি মিস্টার শাহওয়াতের প্রেমে পড়ে গিয়েছেন। এখন এখান থেকে আর নিস্তার নেই আপনার। আরাবি জায়ানের চোখে চোখ রাখলো, বলল, নিস্তার পেতে চায় কি আমি? সেটা তো দুঃস্বপ্নেও না। জায়ান হেসে ফেলল। তারপর আরাবিকে ফট করে কোলে তুলে নিল। আরাবি জায়ানকে শক্তভাবে জড়িয়ে ধরল। জায়ান হাসি মুখ করে বলে, আজ ম্যাডামের এই অথমের প্রতি এত ভালোবাসা দেখানো হচ্ছে যে। সব সময় তো আপনিই ভালোবাসেন, দু একদিন আমি ভালোবাসা দেখালে কি বড্ড ক্ষতি হবে? একদমই না, বরঞ্চ আপনার এই ভালোবাসা আমি দিন রাত 24 ঘন্টাই পেতে চাই। ইস, শখ কত! জায়ান সুযোগ বুঝে আরাবির ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। সরে এসে বলে, অনেক। আরাবি জায়ান হঠাৎ চুমু খায় একটু লজ্জা পেয়ে গিয়েছিল। পরক্ষণে জায়ানের কথা বলার ভঙ্গি দেখে খিলখিলিয়ে হেসে উঠল। আর জায়ান তার কাঠগোলাপের শুভ্রময়ী হাসিতে মত্ত হয়ে রইল। জায়ান দুষ্টু হাসলো। মেয়েটা আজ অনেক বোল্ডনেস দেখাচ্ছে, এইবার না হয় একটু লজ্জা দেওয়া যাক। জায়ান আরাবির কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসাটা যেভাবে আজ দেখাচ্ছেন সেভাবে যদি রাতে আমাদের একান্ত সময়ে এইভাবে একটু আদর করতেন এই অধমটাকে, তাহলে সে বড্ড খুশি হতো। সব সময় তো আমাকে এগিয়ে আসতে হয়, খুব করে আদর করতে হয়। এইবার আর পারল না আরাবি নিজের লজ্জা ধরে রাখতে। এই লোকের সাথে সে কখনোই পারবে না। সবসময় এমন একটা কথা বলবে যেটা শুনে আরাবি লজ্জা না পেয়ে থাকতেই পারে না। আরাবি লজ্জা পেয়ে জায়ানের কাঁধে মুখ লুকিয়ে ফেলল। ওভাবে থেকে জায়ানের পিঠে মৃদু আঘাত করে বলে, আপনার শুধু অসভ্য মার্কা কথাবার্তা, দেখ ভাল লাগে না। জায়ান গা ছেড়ে হাসলো আরাবির কাণ্ডে। পরপর গানের সুরে সুরে গাইল, ছি, অশ্লীল গান। আর ওটা অভদ্র হবে, অসভ্য না। আমি তো তোমার জন্য অসভ্য, অভদ্র, আরো যা যা তুমি বলবে সব হয়ে যাবো ডার্লিং। ধুর, কি শুরু করলেন? থামেন তো।
এমনিতে দেরি হয়ে গিয়েছে। নামাজ পড়ার পর ঘুমোতে যাওয়ার সময় কি বলেছিলাম আপনাকে? সকাল 7টায় আমায় ডেকে দিতে। এখন কয়টা বাজে? 8টা বেজে 38 মিনিট। আপনার কারণে প্রতিদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। সবাই কি ভাববে বলুন তো? মুখ ভোঁতা করে বলল আরাবী। জায়ান আরাবীর ফুলো গালে চুমু খেলো। আরাবী বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ফেলল। জায়ান চট করে আরাবীর ঠোঁটেও চুমু খেয়ে নিল। আরাবী চটে গিয়ে বলে, উফ, কি শুরু করলেন? এখনো ব্রাশ করিনি, মুখ ধুইনি আমি। তো কি হয়েছে? আমার মুখে জীবাণু আছে না? ও কিছু হবে না। বেশি জানেন আপনি। বড় কে এখানে? আমি না তুমি? আপনি। তাহলে বেশি জানবে কে? অবশ্যই আমি। আসছে আমার সব জানতা। এখন নামায় আমি ফ্রেশ হব। জায়ান আরাবীকে ওয়াশরুমে নামিয়ে দিল। আরাবী জায়ানের পা থেকে মাথা পর্যন্ত নজর বোলালো। ব্ল্যাক স্যুট কোটে মারাত্মক সুন্দর লাগছে জায়ানকে। আরাবী যেন চোখ ফেরাতে পারছে না। পরক্ষণেই কিছু একটা ভেবেই ভ্রু কুঁচকে আসে আরাবীর। যেখানেও নিজেই চোখ সরাতে পারছে না এই লোকটার থেকে। তো এই অবস্থায় বাহিরে যা মানে মেয়েদের নজর জায়ানের উপর পড়া, একদম চোখ দিয়ে গিলে খাবে। আরাবীর রাগ হলো ভীষণ রাগ, কঠিন রাগ। এই লোক এমনিতে এত সুন্দর, তার উপর আবার এত রং ঢং করার কি আছে? আরাবী রাগে ঠাস করে ওয়াশরুমের দরজা আটকে দিল। এদিকে আকস্মিক আরাবীর এহেন কাণ্ডে জায়ান থতমত খেয়ে গেল। এই তো কি সুন্দর একটা মুডে ছিল, এখন আরাবীর কি হলো? হঠাৎ এভাবে চটে গেল কেন? জায়ান আপন মনে এসব ভাবতে ভাবতে অফিসের ব্যাগ গোছাতে চলে গেল। গিয়ে দেখে সেটা আগেই গুছিয়ে রাখা। নিশ্চয়ই মেয়েটা নামাজ পড়তে উঠেছিল, তখন গুছিয়ে রেখেছে। জায়ান গিয়ে চুপচাপ বসে পড়ল ডিভানে। অপেক্ষা করতে লাগলো আরাবীর। কিছুক্ষণ বাদে আরাবী বেরিয়ে আসলো, সোজা চলে গেল বারান্দায়। সেখানে তোয়ালে নেড়ে দিয়ে এবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তাকালো না অবধি জায়ানের দিকে। জায়ান আর সহ্য করতে পারল না, এবার উঠে এলো আরাবীর কাছে। আরাবী চুল আঁচড়াচ্ছিল। জায়ান পেছন থেকে জড়িয়ে ধরলো আরাবীকে। আরাবী এই হাত থেমে গেল, পরপর মাথা নিচু করে নিল। জায়ান আরাবীকে ঘুরিয়ে ওর দিকে দাঁড় করালো। জায়ান আরাবীর চিবুকে হাত রেখে আরাবীর মুখটা উপরে তুলল। পরপর আরাবীর চোখে টলমলে অশ্রু দেখে থমকে গেল জায়ান। এই তো কিছুক্ষণ আগেই এই পূর্ণিমার চাঁদের মতো হাসি হাসি মুখটায় হঠাৎ আমাবস্যার মতো আধার নামলো কেন? জায়ান বিচলিত কণ্ঠে বলে, কাঁদছো কেন? কি হয়েছে? মন খারাপ লাগছে? আরাবী মাথা দুলালো। জায়ান আবারও কারণ জানতে চাইলে আরাবী ভেজা কণ্ঠে বলে, আমার ভয় হয় জায়ান। আপনাকে নিয়েই যে আমার ভয় হয়। আপনাকে আমার জীবনে আমি পেয়ে ধন্য। আমার তো 7 কপালের ভাগ্য আমি আপনাকে পেয়েছি। নাহলে যেখানে মানুষ আমায় তুচ্ছ-তাচ্ছিল্য করতো প্রতিনিয়ত, ইনফ্যাক্ট এখনো করে আমার এই গায়ের রং নিয়ে, সেখানে আপনি আমার এই গায়ের রং দেখেই নাকি ভালোবেসেছেন আমায়। অনেক ভাগ্য করে আমি আপনাকে পেয়েছি। আপনাকে আমি হারাতে পারবো না, তবু ভবিষ্যতের কথা তো কেউ বলতে পারে না। আপনি তো অনেক সুন্দর। আপনাকে তো আমার থেকেও কত সুন্দর সুন্দর মেয়েরা বিয়ে করতে চেয়েছিল, এমনকি এখনো চাইছে। আমার ভয় করে তারা যদি আপনাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেয়। আমি সহ্য করতে পারবো না জায়ান। আরাবীর কথাটা শেষ করতে দেরি। জায়ান রাগে হিতাহিত জ্ঞান শূন্য হতে দেরি নেই। অনেক সহ্য করেছে, মেয়েটা প্রতিনিয়তই এসব ভেবে চলে। এতবার মানা করে তবুও মেয়েটা এসবই ভাবে। কিন্তু না, আরাবীকে তো আর জায়ান কিছু বলতে পারবে না। জায়ান চোখ বন্ধ করে আরাবীর দিকে তাকালো। আরাবী গাল ভিজিয়ে গড়িয়ে পড়া চোখের জলটুকু মুছে দিল। তারপর অত্যন্ত শীতল কণ্ঠে বলল, একটা কথা জানো কি আরাবী? আমি যে তোমায় ঠিক কতটা ভালোবাসি এটা তুমি এখনো অনুভব করতে পারোনি। তুমি আমার ভালোবাসায় বিশ্বাস করোনি। যদি বিশ্বাস করতে তাহলে এই কথাগুলো আজ এভাবে বলতে না। আমাকে বিশ্বাস করলে এটা বিশ্বাস করতে যে তোমার জায়ান শুধু তোমারই থাকবে, আর কারো না। এইবার পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েটাও যদি আমার সামনে থাকতো, তাও আমি তার দিকে তাকাবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আফসোস, আমার এই ভালোবাসার গভীরতা তোমায় আমি বোঝাতে পারলাম না আরাবী। এটা তোমার কোনো দোষ নেই, এটা আমারই ব্যর্থতা। আমি আমার ভালোবাসা তোমাকে বোঝাতে ব্যর্থ হয়েছি। আই এম সরি। জায়ানার এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে প্রস্থান করলো সেখান থেকে। সে অনেক রেগে আছে, আর এই রাগ সে আরাবীর সামনে প্রকাশ করতে চায় না। মেয়েটা কোমল হৃদয়ের অধিকারী, ভয় পেয়ে যাবে। এদিকে জায়ানের কথাগুলো ঝংকার তুলে আরাবীর কানে বাজতে লাগলো। ভুল করে ফেলেছে, বড্ড বড় ভুল। মানুষটা অনেক কষ্ট পেয়েছে, এইবার কি করবে আরাবী? অনুশোচনায় দগ্ধ হতে লাগলো আরাবীর হৃদয়। মানুষটাকে এভাবে কষ্ট দিতে পারলো? আরাবীর আকাশে আজ মন খারাপের মেঘ জমেছে। নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে কষ্ট দিয়ে এখন যেন নিজের বুকটাই পুড়ে যাচ্ছে। কেন বলতে গিয়েছিল এই কথাগুলো?
মানুষটা খেয়েও যায়নি। আরাবি চোখ জোড়া জলে টইটুম্বর। একসময় দুহাতে মুখটা ঢেকে ফুপিয়ে উঠল, কাঁদতে কাঁদতে বলে, সরি, আমি সেভাবে বলতে চাইনি। রিয়েলি ভেরি সরি। আরাবি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে এই মানুষটার সামান্য অভিমান সে সহ্য করতে পারছে না। সেখানে এই মানুষটাকে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনাও করতে পারবে না আরাবি। এটা ভাবলেই যেন নিজের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আরাবির। মানুষটা এখনো হৃদয়ে সবটা জুড়ে বাস করে। আরাবি এখন নিজের অনুভূতিগুলোকে খুব ভালোভাবে বুঝতে পারছে। ও যে লোকটাকে ভালোবেসে ফেলেছে এতে কোনো সন্দেহ নেই। আরাবি আকাশের দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, আই লাভ ইউ জায়ান। আই লাভ ইউ সো মাচ। আই জাস্ট কান্ট লিভ উইদাউট ইউ। আরাবি হাতের ফোনটার দিকে তাকালো। এই নিয়ে কতগুলো ফোন আর মেসেজ করেছে সে জায়ানকে। লোকটা একটা মেসেজও সিন করেনি। অনেকটাই কষ্ট দিয়ে ফেলেছে ও জায়ানকে। অফিস থেকে ফিরুক একবার, যে করেই হোক তাকে মানিয়ে ছাড়বে আরাবি। ওর ভাবনার মাঝে দরজায় কড়াঘাতের শব্দ পেল আরাবি। ভরকে গিয়েছিল প্রথমে, পরপর নিজেকে সামলে নিল, চোখ মুছল শাড়ির আঁচলে, এরপর গিয়ে দরজা খুলল। দরজা খুলতেই সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে একটা চমকালো আরাবি। স্বয়ং সুহানা সাখওয়াত দাঁড়ানো এখানে। আরাবি তাকে দেখে শাড়ির আঁচল মাথায় টানলো, নরম গলায় বলে, আসুন মা, ভেতরে আসুন। আরাবির এই নরম কণ্ঠে বলা কথায় চিটে ফুটাও দাম দিলেন না সুহানা সাখওয়াত। তীক্ষ্ণ দৃষ্টিতে আরাবির দিকে তাকিয়ে কথার বান ছুড়ে দিলেন, এত আদিক্ষেতা করতে হবে না। বিয়ের পর থেকে শুধু তোমার কীর্তিকলাপগুলো দেখলাম। এই বাড়ির বউ তুমি, তাও বড় বউ। সেই হিসেবে তোমার তো কিছু দায়িত্ব তো আছে, তাই না? নাকি আমার ছেলে আহ্লাদ পেয়ে একদম মাথায় উঠে বসেছ? আসার পর থেকে তো এক কাপ চাও বানিয়ে খাইয়ে দেখনি। পায়ের উপর পা তুলে রাজরানী হয়ে বসে থাকার সিদ্ধান্ত নিয়েছ? তোমার মা বাবা তো এত জমিদার না যে তুমি বাবার বাড়ি 100 জন কাজের মানুষ আছে তাই কোনোদিন কাজ করনি। বড়লোক বাড়িতে বিয়ে করে নিয়ে ভেবেছ শুধু খাবে আর ঘুমাবে, আর কিছু করা লাগবে না, তাই না? সুহানা সাখওয়াতের এমন একটা কথা যেন বুকে তীব্রভাবে আঘাত করলো আরাবির। এসব কি বললেন তিনি? বিয়ের পরেই প্রথম সুহানা সাখওয়াতের সাথে ভালোভাবে দেখা হলো আরাবির। না হলে তিনি সচরাচর ওর দিকে তাকানো না। আর আজ প্রথমবারই এমন ব্যবহার মোটেও আশা করেনি আরাবি। আরাবি ভারাক্রান্ত হৃদয়ে থেমে থেমে বলল, আমি ক্ষমা চাচ্ছি মা, আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারার জন্য। আমায় বলুন আমাকে কি করতে হবে, আমি সব করে দিচ্ছি। সুহানা সাখওয়াত রাগী গলায় বলেন, এখন আমার সাথে এভাবে মধু মিশিয়ে কথা বলছো। আমার ছেলে আসলে তো ঠিকই তার কানে আমার নামে বিষ ঢুকিয়ে দিবে। ছিছি মা, এইসব কি বলছেন? আমি এটা কখন ভাবতেও পারিনি। আমি সেটা সময়ই বলে দেবে। এখন আর এসব মেলোড্রামা করো না। নিচে যাবে, রান্নাঘরে মিলি আছে, সেখানে গিয়ে ওকে বলবে আজকের রান্না তুমি করবে। আমি মিলি থেকে কোনো খোঁটা শুনতে পারবো না। ও যেন না বলতে পারে যে আমি আমার পুত্রবধূকে বসিয়ে বসিয়ে খাওয়াই। কথা যেন মাথায় থাকে। এখন যাও কাজে। আচ্ছা মা। সুহানা সাখওয়াত চলে গেলেন। আরাবি ঠোঁট কামড়ে ধরল। সুহানা সাখওয়াত তো ঠিকই বলেছেন। এখানে আসার পর থেকে একটা কাজও আরাবি করেনি বাড়ির লোকদের জন্য। আসলে করবেই বা কিভাবে? এতদিন তো জায়ান অফিসে যায়নি। বিয়ের পর আজকেই প্রথম গেল অফিসে। জায়ানের কারণে কোনো কাজ করতে পারেনি, শুধু রুমে টুকিটাকি কাজ করেছে। তবে বাবা মা টেনে নিয়ে কথা বলায় আরাবির ভীষণ খারাপ লেগেছে। তবে মনের কষ্ট মনে রেখে আরাবি সুহানা সাখওয়াতের কথা মতো রান্নাঘরে চলে আসলো। মিলি বেগম তখন ফ্রিজ থেকে গোস্ত বের করে ভেজাচ্ছিলেন। আরাবি ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ছোট মা কি করছেন? মিলি বেগম আরাবিকে দেখে মুচকি হাসলেন, অতঃপর বললেন, আজ বৃষ্টি হচ্ছে, ভাবলাম খিচুড়ি রান্না করি, সাথে গোস্তের কালা ভুনা করলে একদম জমে যাবে। জায়ানের অনেক পছন্দ। ছেলেটার এই দুটো হলে যেন আর কিছুই লাগে না। ও হ্যাঁ, এর সাথে তার শুটকি ভর্তা চাই। আরাবি যেন আগ্রহ বাড়ল। সে এখনো ঠিকঠাক ভাবে জানে না জায়ানের পছন্দ অপছন্দের বিষয়ে। আরাবি মৃদু হেসে বলে, বলেছিলাম কি ছোট মা, আজকে রান্নাটা আমি করি। মিলি অবাক হয়ে তাকালো আরাবির দিকে, বলল, তুমি রান্না পারো? আরাবি চওড়া হাসি দিয়ে বলে, সব রকমের রান্না পারি আমি, আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ, তাহলে রান্নাটা আমি করি। এ তো খুশির কথা, বাড়ির বউ আজ প্রথমবার রান্না করবে। মিলি বেগমকে আরাবির ভীষণ পছন্দ। মানুষটা অনেক নরম হৃদয়ের অধিকারী, একদম সহজ সরল একটা মানুষ। কি সুন্দর, সবসময় হাসি খুশি থাকেন। তাকে দেখতেও আরাবির ভীষণ ভালো লাগে। আরাবি কাজে লেগে পড়ল, সাথে সাহায্যও করলেন মিলি বেগমের।
প্রথমবার তো তাই আরাবি জানে এখানে জিনিসপত্র কোনটা কোথায় আছে। খিচুড়ি বসে এইবার আরাবি গরুর গোস্তের কালাভুনা রান্না শুরু করলো। মশলা কষানোর সময় আরাবি এবার মিলি বেগমকে উদ্দেশ্য করে বললেন, বলছি ছোট মা, ওনার আর কি পছন্দ আর কি অপছন্দ, মানে যেটা তিনি একদমই পছন্দ করেন না? মিলি বেগম আরাবির প্রশ্নে হাসলেন, বললেন, জায়ান মোটামুটি সব কিছু খায়, তবেও মিষ্টি জাতীয় কিছু পছন্দ করে না। পছন্দ করে না মানে একদমই করে না। ঝাল ঝাল খাবার ওর অনেক পছন্দ করে। শাক টাক এত খায় না, তবে সবজি অনেক পছন্দ। অনেকগুলো সবজি দিয়ে একসাথে নিরামিষ রান্না করলে ও খুব পছন্দ করে। সব ধরনের ভর্তা, তাও অনেক ঝাল দিয়ে। ওর কারণে আমার আলাদা করে ভর্তা করতে হয়, মানে মরিচ ভর্তা ওর অলওয়েজ লাগে। ও যে কোনো তরকারির সাথে মরিচ ভর্তা খাবে। এত ঝাল আমরা আবার কেউ খেতে পারতাম না। ও ঠিক ওর মায়ের মতো হয়েছে। আপাও এমন ঝাল খেত। একবার কি হয়েছিল জানো? যখন আমি নতুন বউ হয়ে বাড়িতে আসলাম, তখন তো আর এত কিছু জানতাম না। আপা যে নিজের জন্য আলাদা এক পদ তৈরি করত, এটা আমি জানতাম না। তো আমি ভুলে একদিন আবার তরকারি দেখে খেয়ে ফেলেছিলাম। ব্যাস, কাম খতম। যেই ঝাল ছিল, বাবা গো বাবা, এখনো সেটা মনে পড়লে আমার চোখে পানি চলে আসে। মিলি বেগমের মুখের এক্সপ্রেশন দেখে হেসে ফেলল আরাবি। সাথে হাসলেন মিলি বেগমও। কথা বলতে বলতে কালাভুনাটাও হয়ে গিয়েছে। আরাবি এবার শুটকি ভর্তার মরিচ ভর্তা করে ফেলল। তারপর অন্যদের জন্য কম ঝাল দিয়ে অন্যান্য রান্না করলো। কালাভুনা দুটো করেছে, একটা বেশি ঝাল আর একটা কম ঝাল। রান্না প্রায় শেষ। এমন সময় মিহান সাহেবের কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল। তিনি চা খেতে চাচ্ছেন আর মিলি বেগমকেও ডাকছেন। তা শুনে আরাবি বলে, ছোট মা আপনি যান, রান্না তো শেষ, আমি চা বানিয়ে নিয়ে আসছি, আপনি যান। রান্না সব শেষ হয়ে যাওয়ায় মিলি বেগমও দ্বিমত করলেন না। আরাবির কথায় রাজি হয়ে সায় দিয়ে তিনি চলে গেলেন। যাওয়ার আগে বললেন, মিহান সাহেব রং চা খান আর তার জন্যও বানাতে বললেন। আরাবি তাই 3 জনের জন্য বানাবে ভাবলো, নিজেও একটু খাবে। তিনি যেতে আরাবি চুলোতে চা বসালো। তারপর ভাবতে লাগলো আর জায়ানের জন্য নিজ হাতে সব রান্না করেছে। একদিকে সুহানা সাখওয়াতকে ওর ধন্যবাদ জানানো উচিত, কারণ তার কথার কারণে আরাবি আজ রান্না করতে এসেছে। আচ্ছা, ওর হাতের রান্না খেয়ে লোকটা কি পছন্দ হবে, নাকি ও রান্না করেছে শুনে খাবেই না? যেই রাগ করেছে জনাব, না, তার জায়ান এমনটা করতেই পারে না। ও তো জানে জায়ান ওকে ঠিক কতটা ভালোবাসে। আরাবি হাইপার হয়ে শুধু শুধু মানুষটাকে এভাবে কষ্ট দিয়ে ফেললো। আচ্ছা, সবসময় তো জায়ানই ওর কাছে আগে আসে। ভালোবাসার ঘনিষ্ঠ মুহূর্তগুলো জায়ানই ওকে আগে কনভিন্স করে। আর যদি ও নিজেই আগে জায়ানের কাছে এগিয়ে যায় আর ওর ভালোবাসার কথা প্রকাশ করে, তবে কেমন হবে ব্যাপারটা? একটা সুন্দর শাড়ি পরবে, হালকা সাজবে মানুষটার জন্য, খুব রোমান্টিক ভাবে ভালোবাসার কথা জানাবে জায়ানকে। এসব ভেবেই লজ্জায় গাল গরম হয়ে গেল আরাবির। তার এসব ভাবনাতেই গন্ডগোল হয়ে গেল। আরাবি চিনির বদলে লবণ দিয়ে ফেলেছে। দেওয়ার সাথে সাথেই বুঝতে পেরেছে, কিন্তু কিছু করার নেই। আরাবি শব্দ করে বলল, হায় রে, এটা কি করলাম, কি ভুল করে ফেললাম। চাচা অপেক্ষা করছেন চায়ের জন্যে। আরাবি দ্রুত সেই পাত্রটা নিয়ে হাঁটা ধরলো পানিগুলো ফেলার জন্যে। হঠাৎ পেছন থেকে সুহানা সাখওয়াতের গলা শোনা গেল, এই মেয়ে, রান্না হয়েছে? জায়ানরা তো এসে পড়বে, এখনো রান্না হয়নি? আকস্মিক এভাবে আসায় আরাবি এমনভাবে চমকে গেল যে মেয়েটার ভর কারণের কারণে ওর হাতের গরম পাত্রটা ওর হাত থেকে ছুটে গিয়ে ওর পায়ের উপরই পড়ে যায়। টকবগানো গরম চায়ের পানি সবটা আরাবির পায়ের উপর পড়লো। তীব্র যন্ত্রণায় আরাবি মাগো বলে চিৎকার করে ফ্লোরে বসে পড়ে ওর পা জোড়া হাত দিয়ে ধরে ফেলে। সুহানা সাখওয়াত নিজেও ভড়কে যান। এমনটা যে হবে তিনি ভাবতে পারেননি। পরক্ষণেই আরাবিকে যন্ত্রণায় কাতরাতে দেখে তার ঠোঁটের কোণে ক্রূর হাসি ফুটে উঠল। ভালো হয়েছে, আরও কাতরাক, মজা পাচ্ছে সে। তবে এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, ওনাকে ধরতে হবে, না হলে সবার নজরে খারাপ হয়ে যাবেন তিনি। তাই না চাইতেও গিয়ে ধরেন আরাবিকে। অভিনয় করে ন্যাকা স্বরে বললেন, ও মাই গড, ইস, এটা কি হয়ে গেল? আমি তোমাকে ভয় দেখাতে চাইনি আরাবি, আই এম সরি। আরাবি যন্ত্রণায় ছটফট করতে করতে বলে, আপনার দোষ নেই মা, মা একটু কষ্ট করে বরফ নিয়ে আসুন মা, ওর ভীষণ জ্বলছে। এদিকে আরাবির চিৎকারে মিলি বেগম নূর ছুটে এসেছেন। মিহান সাহেবও সার্ভেন্টদের সাহায্য নিয়ে আসলেন। আরাবির এই অবস্থা দেখে তারা হতভম্ব। মিলিয়া সুহানা আরাবিকে ধরে নিয়ে খুব কষ্টে ড্রয়িং রুমে সোফায় নিয়ে বসালেন। আরাবি চোখ বন্ধ করে দাঁতে দাঁত চিপে ব্যথাটা সহ্য করার চেষ্টা করছে। নূর গিয়ে দ্রুত ফ্রিজ থেকে বরফ নিয়ে আসলো। মেয়েটা মাত্র ইউনিভার্সিটি থেকে ফিরেছে। আরাবির চিৎকার শুনে দৌড়ে এসেছে। নূর আস্তে আস্তে আরাবির পায়ে বরফ দিতে লাগলো। মিলি বেগম চিন্তিত স্বরে বললেন, এসব কিভাবে হলো? আসলে আমি দেখতে গিয়েছিলাম রান্না কত দূর হয়েছে। আরাবির হাতে তখন চায়ের পাত্র ছিল। আমি ওকে ডাক দিলাম, ও চমকে উঠল, ভয় পেয়ে হাতের পাত্রটা ছেড়ে দিল আর
আর এটা ঘটে গেল। আই এম সরি আরাবি। আপনার কোনো দোষ নেই মা, আমি খেয়াল করিনি। আপনি সরি বলে আমি নিজের চোখে ছোট করে দেবেন না। নূর আরাবির পায়ে বরফ ঘষতে ঘষতে দেখে আরাবির পায়ে অলরেডি ফোসকা পড়ে গিয়েছে, বেশ ভালোই পুড়েছে। নূর বলল, ভাবি, ডাক্তারকে আসতে বলি, অনেকখানি ফোসকা পড়েছে। ওদিকে কাজ শেষ করে মাত্রই বাড়ি ফিরেছে জায়ান। নিহান সাহেব আর ইফতি আজ অফিসে জরুরি মিটিং ছিল, সেটা শেষ করে এসেছে, কারণ অফিসে আর কাজ ছিল না তেমন একটা। তাই বাসাতে এসেছে সবাই, লাঞ্চ করে তারপর আবার যাবেন। এদিকে বাসায় এসে ড্রয়িং রুমে সবাইকে এভাবে একজোট হয়ে থাকতে দেখে ইফতি বলল, আজকে সবাই এখানে একসাথে, কোনো বিশেষ কিছু নিয়ে আলোচনা হচ্ছে নাকি? নূর ইফতির কথা শুনে করুণ গলায় বলে, ভাবির পা পুড়ে গিয়েছে ইফতি ভাইয়া। এই কথাটা শুনে জায়ান চমকে তাকালো। কথাটা যেন একেবারে বুকের বা পাশে বিষাক্ত তীরের মতো এসে বিঁধল। তার কাঠগোলাপ ব্যথা পেয়েছে। জায়ান দ্রুত বড় বড় পা ফেলে এগিয়ে আসলো। আরাবি সোফায় বসে আছে, ওর পাটা টি টেবিলের উপর উঠানো। নূর সেখানে বরফ গলা পানি দিচ্ছে। পাটা পুড়ে ফোসকা পড়ে গিয়েছে, যা স্পষ্ট দেখা যাচ্ছে। জায়ান আরাবির মুখের দিকে তাকালো। আরাবির চেহারায় তীব্র যন্ত্রণার ছাপ। ওই যন্ত্রণাময় মুখটা দেখে জায়ানের হৃদয়টা যেন যন্ত্রণায় থেতলে গেল। ইস, কতটা কষ্ট হচ্ছে ওর কাঠগোলাপের। জায়ানের ভেতরে যে ঝড় বয়ে যাচ্ছে, প্রিয়তমা স্ত্রীকে দেখে তাকেও বুঝতেই পারবে না। জায়ান কাউকে কিছু বলল না, না জিজ্ঞাসা করলো এটা কিভাবে হয়েছে। ও চুপচাপ গিয়ে এক ঝটকায় আরাবিকে কোলে তুলে নিল। এদিকে জায়ানের উপস্থিতি টের পেয়ে অনুশোচনায় জায়ানের দিকে তাকাতেই পারছিল না আরাবি, তাই চুপচাপ মাথা নিচু করে বসেছিল। কিন্তু হঠাৎ এভাবে জায়ান কোলে নেওয়ায় মেয়েটা চমকালো। পরপর সবার সামনে জায়ান ওকে কোলে নিয়েছে, এর কারণে লজ্জা পেল। তবে জায়ানকে কিছু বলল না। আরাবি জায়ানের গলাটা ভালোভাবে জড়িয়ে ধরলো, তারপর জায়ানের দিকে তাকালো। মানুষটা চোখ মুখ গম্ভীর করে রেখেছে, চোয়ালদয় শক্ত হয়ে আছে তার। বেশ প্রেশারের সাথে আরাবিকেও ধরে রেখেছে। বোঝাই যাচ্ছে জায়ান ভীষণ রেগে আছে। আরাবি ভয় পেল, বারবার শুকনো ঢোক গেলতে লাগলো। এই আগ্নেয়গিরিকে কিভাবে শান্ত করবে আরাবি ভাবতেই ওর বুক ধরফর করতে লাগলো। আরাবির ক্ষতস্থানে মলম লাগিয়ে দিচ্ছে জায়ান। অত্যন্ত যত্ন সহকারে কাজটা করছে সে। একটুখানি মলম লাগাচ্ছে আর বারবার ফু দিচ্ছে, যাতে আরাবির একটুও কষ্ট না হয়। তার চোখ মুখ বেশ গম্ভীর, চোয়ালদয় শক্ত করে রেখেছে। রাগে দাঁতে দাঁতে ঘর্ষণ দিচ্ছে, ফলে অদ্ভুত শব্দ হচ্ছে। জায়ানের এহেন রূপের সাথে আরাবির দ্বিতীয়বার পরিচয় হলো। ভয়ে আরাবির শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গিয়েছে। জায়ানকে দেখতে ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছে। কিছু একটা বলে যে শান্ত করবে লোকটাকে, তাও পারছে না, কারণ ভয়ের গলা শুকিয়ে গিয়েছে। মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। আরাবি জোরে 2-3টা শ্বাস ফেললো। না, এভাবে হয় না, লোকটাকে শান্ত করতে হবে। আরাবি মনে মনে সাহস জুগিয়ে হালকা আওয়াজে বলতে চাইল, শুনুন না, আমি আসলে। আরাবি কথাটা সম্পূর্ণ করতে পারল না। তার আগে জায়ান সেখান থেকে উঠে চলে গিয়েছে। গিয়ে আলমারি থেকে জামা কাপড় নিয়ে কোনো শব্দ না করে ওয়াশরুমে চলে গেল। জায়ানের এহেন কাণ্ডে না চাইতেও আরাবির চোখ অশ্রু জমে গেল। লোকটার এমন নীরবতা সহ্য করতে পারছে না ও। মানছে ওর অসাবধানতার কারণেই আজ এরকম একটা ঘটনা হয়েছে, তাই বলে কি লোকটা এমন ব্যবহার করবে? আরাবি ঠোঁট কামড়ে ধরল। আচ্ছা, এত কষ্ট করে এত কিছু রান্না করলো, লোকটা কি এখন সেগুলোও খাবে না ওর সাথে রাগ করে? আরাবি বিছানায় শুয়ে পড়ল। ভালো লাগছে না কিছুই। আজকে পুরো দিনটাই খারাপ। আজ যেন সবকিছুই খারাপই হচ্ছে ওর সাথে। লোকটার জন্য কিছু করে যে লোকটার অভিমান ভাঙাবে, তাও তো এখন করতে পারবে না। পাটাও পুড়িয়ে বসে আছে। কি করবে আরাবি? রান্না করে মন গলাবে কি? এটা করতে গিয়েই পা পুড়িয়ে এখন যেন রাগের আগুনে আরো কেরোসিন ঢেলে দিয়েছে আরাবি। জায়ানকে কিভাবে মানাবে এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে গেল আরাবি। একে তো পায়ে ব্যথা, তার উপর সকাল থেকে এত খাটাখাটনি করে রান্না বান্না করেছে। ক্লান্তিতে দু চোখের পাতায় ঘুমের রাজা এসে ভর করেছে। এদিকে ঘন্টা দেড়েক লাগিয়ে গোসল নিয়ে বের হলো জায়ান। রাগে সারা শরীর জ্বলছিল। ঠান্ডা পানি দিয়ে গোসল করে যদি নিজেকে একটু শান্ত করা যায়, সেই আশাতেই এতক্ষণ লাগলো। ওয়াশরুম থেকে বের হয়ে বিছানার দিকে আর চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিল জায়ান। পরপর আবারও চমকিত দৃষ্টিতে প্রিয়তমার দিকে তাকায়। এলোমেলো চুলে এলোমেলো শাড়িতে যেন একটা ঘুমন্ত পরীক্ষা দেখছে জায়ান। আরাবির পরিহিত শাড়িটা এলোমেলো হয়ে যাওয়ায় আরাবির আকর্ষণীয় নারী দেহের অনেকাংশই দৃশ্যমান। আরাবির ওই মেধহীন, ওই মসৃণ উদরের দিকে দৃষ্টি যেতেই যেন নিজের খেই হারিয়ে ফেলার জোগাড় হলো জায়ানের। বারবার শুকনো ঢোক গিলল। এই মেয়ের সৌন্দর্য এতটাই প্রখর যে জায়ান নিজেকে কোনোভাবেই সামলাতে পারে না। বিয়ের পর তো একেবারেই না। স্বামী হয়ে স্ত্রীর অমন চোখ ধাঁধানো সৌন্দর্যকে কি কখনোই অদেখা করা যায়? নিজের কামুক অনুভূতিকে কি সামলানো যায় এত সহজে? জায়ান তার উত্তেজিত অনুভূতি দমিয়ে রাখার চেষ্টা চালাতে লাগলো। মাত্র গোসল দিয়ে আসা জায়ান ইতিমধ্যেই ঘেমে উঠেছে। নিজের চুলের মাঝে হাত গলিয়ে তা চেপে ধরে জায়ান দাঁত খিচিয়ে বলে উঠল, She is extremely beautiful. My heart becomes very weak seeing this beauty of hers.
I feel like having a heart attack. পরপর বুকের পা পাশটায় হাত রেখে বিড়বিড় করলো। মেয়ে, তোমার উপর কেন আমি বেশিক্ষণ রেগে থাকতে পারি না? জায়ান ধীর পায়ে গিয়ে আরাবির পাশে বসলো, শাড়ির আঁচলটা গুছিয়ে নিয়ে ঠিক করে দিল। কিছু চুল আরাবির মুখের উপর পড়ে আছে। জায়ান খুব যত্ন সহকারে আস্তে আস্তে সেই চুলগুলো সরিয়ে দিল যাতে মেয়েটা জেগে না যায়। ঝুঁকে গিয়ে জায়ান এবার চুমু খেলো আরাবির কপালে। সরে এসে আরাবির হাতটা নিজের হাতের মুঠোতে নিয়ে নিল। হাতের উল্টো পিঠেও ঠোঁটের আবেশ দিল জায়ান। সেভাবে থেকে আরাবির পায়ের সেই ক্ষতটার দিকে তাকিয়ে অত্যন্ত শীতল কণ্ঠে বলে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।